যে আপনি মানে ঢাকার বাইরে কোথাও রাত্রি যাপন করবেন না। কাকে বলতেছে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রীকে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুব কাছের 2-4 জন মানুষ যদি থাকে, এই কর্নেল অলি আহমেদ সাহেব একজন, এই বিএনপি ওনাদের হাতেই গড়া। আর উনি বলতেছে কি বলতেছে দেখেন, ওনার মুখেই শুনেন। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। আমি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলে আসছিলাম, বঙ্গভবনে গিয়ে বলে আসলাম আপনাকে গুলি করে মারা হবে। চিন্তা করেন, ওই একই কথা ওনার ছেলের দিকে ইঙ্গিত করতেছে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন, প্রীতি নিন। আজকে আমরা অন্তরালের আলাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। কর্নেল অলি আহমেদ সাহেব উনি এমন একটা কথা বলছে যে কথাটা নিয়ে চিন্তা করতে হবে। হ্যাঁ, আমার তো মনই খারাপ হয়ে গেছে। উনি আর্মির লোক, তাই না? ওনার চারিদিকেই যোগাযোগ আছে, নিশ্চয়ই উনি কোনো কিছু খবর পাইছে, নাহলে এই কথাটা কেন বলবে? বঙ্গভবনে যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলছে, উনি নিজে বলতেছে কিন্তু, যে আপনি বাইরে টাইরে রাত্রি যাপন করবেন না, আপনাকে গুলি করা হবে। ওই একই কথা, একই সাবধানতা। নিশ্চয়ই উনি তারেক রহমান সাহেবের মঙ্গল চান বলে এই কথাগুলো বলতেছে। আর উনি কি ইঙ্গিত করতেছে, এটা আপনার ভাবনার ব্যাপার। কিন্তু উনি কি ইঙ্গিত করতেছে? উনি বলতে চাচ্ছে 2018 সালে যে নির্বাচনটা হয়েছিল আওয়ামী লীগের, সেই আওয়ামী লীগের নির্বাচনের সময় আওয়ামী লীগ থেকে মানে শেখ হাসিনা থেকে কারা কারা টাকা খাইছে, আপনার বিএনপির ভিতরে ওই লোকগুলা আছে, তারা যে টাকা খাইছে ওই সময়, তারাই কিন্তু বেইমানি করছে আপনার সঙ্গে। এরকম কথা দেখেন, ওনার মুখেই শুনেন। 2018 সালের নির্বাচনে হাসিনার কাছ থেকে টাকা নিয়েছে, তারা আপনার দলের লোক। এবং আপনি যদি জানতে চান আমার সাথে কথা বলেন, আমি বলে দেবো কে কত কোটি টাকা নিয়েছে, কোন ভাষা থেকে নিয়েছে। 11 দল আপনার চিন্তা করেন, উনি কিন্তু আরো বলতেছেন যে 11 দল আপনার শত্রু না। তার মানে শত্রুকে 11 দল আপনার শত্রু না, তারা মুখের উপরে সমালোচনা করবে আপনার, কিন্তু আপনার ক্ষতি চাইবে না কোনোদিন। তার মানে কি বুঝাইলো? যে আপনার দলের ভিতরেই কিন্তু সেই শত্রু। 11 দলের কথা কি বলে ওনার মুখে শুনেন। শত্রু না, 11 দল আপনার বন্ধু, যার কারণে প্রকাশ্যে আপনাকে পরামর্শ দিচ্ছে, না হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটা রেকর্ডে থেকে গেল আমার কথা বলি, রেকর্ডে থেকে গেল কথাগুলো। হ্যাঁ, আজকাল যে যে কথা বলবে সেটা রেকর্ডে থেকে যাবে। যে আমি কথা বলতেছি এটাও রেকর্ডে থেকে যাবে। এই যে সংসদের ভিতরে সরাসরি যে বললো আমরা জাস্ট নির্বাচনের জন্য মাইনা নিছি গণভোট, নাইলে গণভোট আমরা মাইনা নেই, ওইটাও কিন্তু রেকর্ডের মধ্যে রয়ে গেল। এই সংসদে যে যা কথা বলে সব রেকর্ডে থাকা যায়। ওগুলো আর্কাইভে গেলে 20 বছর পর 25 বছর পর গেলেও খুঁজে পাবেন। সব কথাই রয়ে গেল। তো ওই কথাটা তো রয়ে গেল। কোন কথা? যে কথার মধ্যে লুকে আছে জাতির সাথে প্রতারণা, অন্তহীন প্রতারণা। একটা কথা শুনছিলাম না যে অন্তহীন প্রতারণা? এটাই হলো অন্তহীন প্রতারণা। এই সংসদে, মহান সংসদে দাঁড়ায় বলতেছে আমরা তাড়াতাড়ি নির্বাচনটার জন্যই ওই হ্যাঁ ভোটের পক্ষে ছিলাম, কিন্তু মন থেকে ছিলাম না। মন থেকে কোথায় ছিল? ওই যে 50% ভোট যে পাইছে, ওই ক্ষমতা পাওয়ার, সেটাই মনের মধ্যে ছিল। আর ওই 70% মানুষ যে গণভোট দিছে সেটার কথা, ওইটা পুরাটাই প্রতারণা, পুরাটাই অভিনয়। কোথায় বলছে? সংসদে। ওইটাই রেকর্ড রয়ে গেল। ওই রেকর্ডটাই কিন্তু এখন সামনে উঠে আসতেছে। স্পিকারের দরকার হয় সংসদের ভিতরে কথা বলতে গেলে, কিন্তু বাহিরে মাঠে কথা বললে তো স্পিকারের দরকার হয় না। এখন স্পিকার এখানে কে? স্পিকার ভাই আমরা, পাবলিক, জনগণ। আমরা রায় দিব, ভালো মন্দ কোনটা এটা আমরা রায় দিব। আমরা ওই প্রতারণার কথা এখন তুলে আনবো। হ্যাঁ, সংসদে দ্বারা যেহেতু বলছে, সাক্ষী প্রমাণ তো রয়েই গেছে, এটা নিয়েই কথা বলতে হবে। কেন আপনারা প্রতারণা করলেন? কারণ কি ভাই? সরকার কি চায় যে এরা 11 দল রাস্তায় নেমে আন্দোলন করুক, প্রতিরোধ গইরা তুলুক, এবং চারিদিকে যেন দেখাইতে পারে সারা বিশ্বকে ওরা আন্দোলন করতেছে? সারা বিশ্বকে দেখাবে না অন্য কাউকে দেখাবার জন্য? এটা একরকম একটা চালাকিও হইতে পারে যে ভাই আমি কথা দিয়েছিলাম তরে, আমি কিন্তু ওই সংশোধনী আনবো না, ওই সংবিধান চেঞ্জ করবো না, ওই গণভোট মাইনা নিব না, আমি ওই সংস্কারের মধ্যে নাই, আমি আমার 31টা দাবি যে ওর মধ্যে অনেক কিছুর মধ্যেই তো আমি নাই, আমি তোমাদের সঙ্গে আছি, এরকম কোনো কথা দিছিল। এখন ওই কথা রাখতে গিয়া এমন কোন নাটক সাজাচ্ছে, এই নাটকের মধ্যে দিয়ে কি বুঝাই দিতে চায় দেখো আমরা তো কথা দিছিলাম, কথা রাখছি তোমাদের পক্ষেই, কিন্তু দেখো এখন ঢাকা শহরের কি অবস্থা, পুরো বাংলাদেশের কি অবস্থা, সবাই এই দাবি নিয়ে চলে আসছে। এবং দেখো এই আমার সংসদ ভবন চারিদিকে ঘেরাও করে ফেলছে, যার জন্য আমি মাইনা নিছি। এটা বুঝাবার জন্যই কি রাস্তায় ঠেলে দেওয়া হইতেছে? যে ব্যাপারটা সংসদে মীমাংসা হওয়ার কথা, ওই ব্যাপারটা এখন রাস্তায় চলে যাচ্ছে, আন্দোলনে চলে যাচ্ছে। সরকার কি চায়? হ্যাঁ, আন্দোলন হোক, আন্দোলন হইলে আমার মুখ রক্ষা হবে। আমি তো কথা দিয়ে আসছিলাম, তখন আমি বলতে পারবো দেখো কথা দিছি বন্ধু, কথা রাখতে পারি নাই কেন? দেশের জনগণ চায় না, জনগণ দেখো না আমার চেয়ার নিয়েই কারাকারি করতেছে, যার জন্য মাইনা নিছি। এরকম কিছু বুঝাইবার জন্য কি আজকের এই পরিবেশ তৈরি হয়েছে? নাইলে দেখেন স্বয়ং আমি মাননীয় প্রধানমন্ত্রীর চোখে পানি দেখছি, যখন জুলাই যোদ্ধারা ওনার সামনে বসছিল, এক মা ওনার সাথে কথা বলতেছিল, ওনার ক্যান্সার, এক ছেলের ক্যান্সার, আমি ছল করতে দেখছি মাননীয় প্রধানমন্ত্রীর চোখ। এবং দেখেন ওনাদের ভিতরে অনেকেই কিন্তু এই জুলাইয়ের সাথে আছে, বারবার বলে অক্ষরে অক্ষরে আমরা পালন করব। ওই অক্ষরে অক্ষরে পালন করব বলতে কি বোঝায় জানেন? জুলাই সনদের কথা, গণভোটের কথা না। গণভোটের কেন এত ভয়?
ভয়টার কারণ আছে। ওই গণভোটটা মাইনা নেওয়ার সঙ্গে সঙ্গে এই যে 72-এর সংবিধানটা আছে না ভাই, ওই সংবিধানটা ফেলে দিতে হবে না, রদ বদল হবে, অনেক কিছুর পরিবর্তন হবে, সংশোধন হবে। আর ওই সংশোধনের ভিতর দিয়া নতুন বাংলাদেশ গড়ে উঠবে। আর ওই নতুন বাংলাদেশ মানে কি জানেন? ওদের আধিপত্য মুক্ত একটা বাংলাদেশ, ওদের কালো হাতের থাবা থেকে মুক্ত একটা বাংলাদেশ। ওই যে শেখ হাসিনা বলছিল না, আমি যা কিছু দিছি সারা জীবন ইয়াদ রাখবে, ওই ইয়াদ গুলাকে বাতিল করার বাংলাদেশ। ওই ইয়াদের মধ্যে তো বাংলাদেশকে খায়া দেওয়ার কথা লেখা আছে, সবই তো দিয়ে দিছে। আমাদের সমুদ্র তল থেকে পাইপ লাগায়া সমস্ত তেল গ্যাস নিয়ে যাইতেছে, চোখে দেখতেছে, কেউ কিছু বলতেছে না, কোনো সংবাদপত্র লেখা হচ্ছিল না, লিখতে দিচ্ছিল না গত সরকার বলতে ডক্টর ইউনূসের সরকার না। ও এর মধ্যে আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে গত সরকার ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল। এই কথাটা দরকার ছিল বলার, হ্যাঁ এই কথাটা বলার দরকার ছিল। ডক্টর ইউনূস স্যারকে মুখ খুলতে হবে। এই জুলাই মাসে একবার হলো আপনাকে সামনে আসতে হবে মিডিয়ার, আপনার কথা শুনতে চাই। আপনি যে স্বপ্নগুলো আমাদের দেখাইছিলেন সেই স্বপ্নগুলো কি ভাঙা গেল কোনো ষড়যন্ত্রের কারণে নাকি অন্য কোনো কারণ লুকায় আছে? এটা আমাদেরকে জানাইতে হবে। সালাউদ্দিন সাহেব অনেক সময় বলে আইনে এটা নাই, আইনে ওইটা আছে, সংবিধানে এটা নাই, সংবিধানে এটা আছে, এটা মাইনা এটা করতে হবে। এগুলা সব ভাই ভুয়া কথা, ভুয়া কথা। কারণ কি জানেন? এই যে ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচন কোন শক্তির বলে হয়েছে, কোন আইনের বলে হয়েছে, কোথায় লেখা ছিল এটা দেখাইতে পারবেন? তার মানে আপনারা সবাই বৈশা সিদ্ধান্ত নিছেন। আপনারা সবাই বৈশা যদি সিদ্ধান্ত নেওয়ার পর ওইটা আইন হয়ে যেতে পারে, ওইটা নির্বাচন হইয়া দেশে একটা নতুন সরকার আসতে পারে, আর একই সঙ্গে ভোট দিলাম, ওই গণভোটের অধিকার কেন পাবো না? আমার যমজ সন্তান একটা, আমার সন্তান আরেকটা কার সন্তান, এটা কি হইতে পারে? এটা হইতে পারে না। নাকি আপনারা বিরোধী দলকে দুর্বল মনে করতেছেন? হ্যাঁ, এমন তো হইতে পারে যে বিরোধী দলকে আপনারা দুর্বল মনে করতেছেন। এইটা যদি কইরা থাকেন তাহলে বড্ড বড় হিসাবে ভুল হয়ে যাবে। বিরোধী দল মোটেও দুর্বল না, ওরা চাচ্ছে সরকারকে সহযোগিতা করতে, ওরা চাচ্ছে এই সংসদের ভিতরেই সবকিছু সমাধান হোক, রাস্তায় নামতে চাচ্ছে না। আর আপনারা যদি ঠেলা রাস্তায় নামায়া দেন, প্রতিরোধ করবেন কিভাবে? যদি সবাই রাস্তায় নাই না যায়, সবাই যদি সংসদ ভবনের দিকে যায়, যখন আপনাদের সংসদ চলতে থাকে তখন যদি যায় চারিদিক থেকে ভাই 10 লক্ষ লোক দাঁড়ায়া যায়, তখন কি করবেন? তখন নামাই না পারবেন? নাকি পুলিশ দিয়া, আর্মি দিয়া, লাঠি দিয়া সবাইকে তাড়াবেন? নাকি গুলি চালাবেন? না, তা পারবেন না। আপনারা শেখ হাসিনার মতো এত নির্দয় হইতে পারবেন না, ওইটা হওয়া সম্ভব না। কারণ কি জানেন? প্রশাসনের উপরে আপনাদের অধিকারটা নাই, প্রশাসনকে আপনারা কন্ট্রোল করতে পারছেন না। গত 4 মাসে দেখা ফেলাইছি, বুঝা ফেলাইছি তো, পুরো প্রশাসন আপনাদের কন্ট্রোলে না। এটা আপনাদের দোষ না। কারণ কি জানেন? এটা ওই যে 16-17 বছরের যে রেজিমটা ছিল, পালায় গেছে কত ভাগ? 10 ভাগ লোক তো পালায় নাই, 90 ভাগ লোক তো এই প্রশাসনের মধ্যে আছে, আপনাদের সঙ্গেই মিশা আছে। ওই 18 নির্বাচনে ওলি আহমেদ সাহেব বললো যে 18 নির্বাচনে ক্যাশ টাকা নিছে, কোটি কোটি টাকা নিয়ে আপনার নিজের দলের সাথেই বেইমানি করছে। আপনার লোক, আপনার ঘরের লোকই তো আপনার শত্রু। আপনার অরিজিনাল বন্ধুকে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু হিসাব মিলিয়ে নিয়েন। আপনার অরিজিনাল বন্ধু ছাত্র শিবির, এনসিপি এবং এই জামাতে ইসলাম সত্যিকারের বন্ধু। ওনারা যে সমালোচনা করে আপনাদের ভালোর জন্য করে। ওনাদের সঙ্গে মিলামিশা যদি দেশটা চালাতে পারেন তাহলে দেশটা সঠিক পথে যাবে। হয়তো আপনার মনের ভিতরে সেই ইচ্ছাটা আছে, কেন পারতেছেন না? নিশ্চয়ই আপনার দলের ভিতরে একটা অংশ আছে যে অংশটা এটা চায় না। তারা চায় না, এটা তো আমরা সংসদের ভিতরেই বুঝছি, তাই না? ওই 71 সাল চাই নাই না, আবার যে কথাগুলো বলছে ওই পুরানা কাসুন্দি যারা ঘাটছে, ওরকম একটা দল তো আপনার ভিতরে আছে। ওই 71 নিয়ে আওয়ামী লীগের যে বয়ান, সেম বয়ান আপনার দলের ভিতরে অনেক মানুষ বুকে লালন করে, তারাই আপনার পথের বাধা। আপনি যে স্বপ্নটা দেখতেছেন, আপনি যেভাবে আগাইতে চাইতেছেন, আপনার বেতনের একটা অংশ 10 ভাগ টাকা আপনি দিয়েও দিতেছেন, 16 লাখ টাকা বেতন পাবেন, এর মধ্যে 11,500 টাকা দিয়ে দিচ্ছেন গরিব দুঃখী মানুষের জন্য, সবাইকে দিতে বলতেছেন। এই যে আপনার সুন্দর একটা চাওয়া, এই চাওয়াগুলো সব ধূলিসাৎ হয়ে যাবে। কেন? ওই গণভোটের কারণে। গণভোট না আসলে দেশ অশান্ত হয়ে উঠবে। গণভোট ছাড়া এই দেশের শান্তি আসতে পারে না, পারে না, পারে না। 3 বার বললাম। কেন 3 বার বললাম? এই বুদ্ধিটা আমার মাথায় কেন আসলো না? আমার মাথায় বুদ্ধি আসে নাই, আমাদের মাননীয় স্পিকারের কথা থেকে আমি বুঝে নিছি। আমরা যদি আরো 10 বছর সংগ্রাম করতাম, এই স্বৈরাচারী সরকারকে যারা সেনাবাহিনীর অস্ত্র নিয়ে, মারণাস্ত্র নিয়ে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, এদের তো সরানো সম্ভব ছিল না। আমি ধন্যবাদ জানাতে চাই এই লড়াকু ছাত্র সমাজকে। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, তারা ইতিহাস সৃষ্টি করেছে, বিশ্বের বুকে বিপ্লবের এক নতুন নিদর্শন সৃষ্টি করেছে। এদের কারণেই আজকে অনেকে এদের ত্যাগের বিনিময়ে গাড়িতে পতাকা লাগাতে পেরেছেন। মাননীয় স্পিকারের কথাগুলো আপনারা শুনেন, ওনার ভিডিওগুলো দেখেন, দেখলেই বুঝতে পারবেন ওনার চিন্তাধারাটা সঠিক জায়গায় আছে। উনি ঠিক বুঝতে পারছে, দেশের জনগণের মানুষের মনের কথাটা বুঝতে পারছে। আর বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান স্যার আজকে স্পষ্ট ভাষায় জানাই দিছে, এদিক সেদিক করে লাভ নাই। ওই যে জুলাই সনদপত্র মানুম, আসেন আমরা একসাথে বসি। বিএনপি এই পর্যন্ত 10 থেকে 12 বার ওনাকে অফার দিছে বৈশা একটা মীমাংসা করতে, এই সংস্কার নিয়ে একটা সংসদীয় কমিশন গঠন করার জন্য 10-12 বার ওনাকে অফার দিছে। ডাক্তার শফিকুর রহমান স্যার স্পষ্ট ভাষায় বলে দিছে, এই হাঙ্কি ভাঙ্কি করে লাভ নাই, কোনো কমিশন করে লাভ নাই, সংশোধনীয় করে লাভ নাই। ওই গণভোট তো মানুষ দিয়ে দিছে, 70 ভাগ মানুষ দিয়ে দিছে, সেটা স্বীকৃতি দিলেই হবে, নতুন কইরা বসার দরকার নাই।
কাউকে বসাইতে পারবেন না। এই ব্যাপারে বসতে যাবে কেন? জনগণ তো রায় দিয়েই দিছে, সে রায়টা খালি কবুল বলবেন। সেই রায়টা কবুল বলতে হবে তো, হ্যাঁ 3 কবুল বলতে হবে। কবুল না বইলা সংসার করতেছেন তো, 51 ভাগ ভোট নিয়ে যে সংসার করতেছেন, যে দেশটা চালাইতেছেন, এটা অবৈধ হয়ে যাবে যদি ওই 70 ভাগ ভোটের অধিকার না দেন। হ্যাঁ অবৈধ হয়ে যাবে তো, কারণ এই সংসদে দাঁড়ায়া, মহান সংসদে দাঁড়ায়া মহা একটা প্রতারণার কথা বলা হয়েছে যে আমরা এটা অভিনয় করছি, আমরা আসলে এটা মন থেকে মাইনা নেই নাই। এটা সাক্ষীকে 350 এমপি তো সাক্ষী, এবং ওইটা রেকর্ড আছে, আর্কাইভে আছে, সংসদের আর্কাইভে আছে। প্রয়োজনে এটা নিয়ে মামলা করতে পারবে তো ভাই, হ্যাঁ মামলা করতে পারবে। মহামান্য আদালত তো সবই দেখতেছে, কোনো আওয়াজ নাই, থম থম অবস্থা, কারো মুখে কোনো কথা নাই। কিন্তু জনগণের আদালত যদি একবার চালু হয়ে যায়, থামাবেন কিভাবে? 5ই আগস্ট মাথায় রাখেন, থামাইতে পারবেন না। এই দেশের মানুষ কিন্তু ঘুমায় নাই, ভাইবেন না 5ই আগস্টে যারা ছিল সবাই ঘুমায় গেছে, কেউ ঘুমায় নাই, সবাই জায়গা আছে, অপেক্ষায় আছে। ভালোবাসার জবাব ভালোবাসা, আর ঘৃণার জবাব ঘৃণা। অধিকার আদায় করতে এই দেশের মানুষ জানে। সবাই জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।